ওয়াটার পাম্পকে কুলিং সিস্টেমের হার্ট বলা হয়। কেন? কারণ ও আছে বলেই পানিটা বা কুল্যান্টটা রেডিয়েটর থেকে ইঞ্জিন এবং ইঞ্জিন থেকে রেডিয়েটর পর্যন্ত যে সার্কুলেশনটা হওয়ার যে চান্সটা সেটা দিচ্ছে। কোশ্চেনটা ছিল যে সাপোজ এইটাতে কোনো মান যদি পুরাতন একটা গাড়ি অবশ্যই থাকবে। এখন সে নিয়ে গেল আমার হয়েছে প্রবলেম, এটাতে যে আছে বা এটার মান সম্বন্ধে আমি কিভাবে জানবো? এটা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে যখন আপনাকে বলতে হবে, বা ওই যে আমরা আপনি বিন নাম্বার করে কি পাওয়া যাবে? আমি সেই কোশ্চেনটা ভিন নাম্বারে গেলেন, ভিন নাম্বার থেকে আপনি ওই যে টয় এরিয়াতে গেলেন, ওখান থেকে ওর প্রেসার ক্যাপ যখন যাবে ওই প্রেসার ক্যাপের গায়ে একটা ছবি দেওয়া আছে, ওই ছবির মান আর এর মান আপনি দিতে হবে। আমি সেটাই দিয়ে নাম্বার থেকে বাই করা যাবে এবার লেখেন রেডিয়েটর প্রেসার ক্যাপ ওয়াটার পাম্প কুলিং সিস্টেমের হার্ট বলা হয়। কুলিং সিস্টেমের হার্ট বলা হয়। দেখছি? আচ্ছা, এটা এতটুকু মাথায় রাখলেই হবে। এটা একটা রোটারি টাইপ ভালভ বা সেন্ট্রিফিউগাল টাইপ ভালভ, সরি পাম্প। আমরা একটু এর পসিবল ফেলিওর পয়েন্ট লিখব, যে কি কি সমস্যা হতে পারে। 1 নাম্বার লিখব কি সমস্যা। 1 নাম্বার লিখব রোটর ব্রোকেন। এগুলো ভেঙে যেতে পারে, পাখাগুলো বাইরে টারবাইন বা ডাইরেক্ট বাংলা লিখে পাখা ভেঙে যেতে পারে। রোটর ব্রোকেন মানে ভেঙে দিতে হবে। পাখা বা রোটর ভেঙে যেতে 2 পারে। নাম্বার লেখেন, এই যে দেখেন এটা ধরে ঘুরাচ্ছে, এটা ঘুরতেছে না, তার মানে অবশ্যই এইখান থেকে এই পর্যন্ত মাঝখানে একটা এর ভিতরে একটা কি থাকে জানেন? সিল তো আছে না? সিল আছে ওটা। এর ভিতরে একটা ইন্টারনাল বিয়ারিং আছে। এই বিয়ারিং যখন ড্যামেজ হয়ে যায় তখন এটা যত ঘুরে তখন একটা সাউন্ড আসে, অ্যাবনরমাল একটা নয়েজ আসে। লেখেন বিয়ারিং ড্যামেজ। প্রথমটা হচ্ছে এই যে পাখাগুলো ভেঙে যায়, এরপর লেখেন বিয়ারিং ড্যামেজ। এবং 3 নাম্বার আমরা লিখব বেল্ট লুজ। এই পুলিতে যে বেল্টটা থাকবে সেই বেল্টটা অনেকবার লুজ হওয়ার কারণে ও একে ঘুরাইতে পারে, তখন আমাদের পানি সার্কুলেশন ঠিক হয় না। আর পানি সার্কুলেশন ঠিক না হলে কাস্টমার কি কমপ্লেন করবে? ইঞ্জিন ওভারহিট। দেখেন কুলিং সিস্টেমের যে কোনো পার্ট খারাপ থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেজর কমপ্লেন হচ্ছে ইঞ্জিন ওভারহিট। প্রেসার ক্যাপ খারাপ থাকলে ওভারহিট, থার্মোস্ট্যাট ভালভ খারাপ থাকলে ওভারহিট। কুল্যান্ট ঠিক আছে কিন্তু কুল্যান্টের লাইফ টাইম শেষ, ও আর আগের মতো ভিসকোসিটি নেই, ওভারহিট। ঠিক, এটা যদি সার্কুলেশন না করে এতটুকু। আরেকটা লেখেন গ্যাসকেট লিক। যেহেতু এটা আলাদা একটা পার্ট, এখানে যখন আমরা লাগাবো তখন একটা গ্যাসকেট থাকে। যদি এই পাম্পের মধ্যে কোনো সমস্যা হয় এগুলা রিপেয়ার পুরোটা চেঞ্জ করে আমরা এখানে বেশি সময় দিব না, আমরা একটু পর আরেকটা জায়গায় যাবো, তারা একটু ওয়াটার পাম্পের এই যে ওয়াটার পাম্প, এটা এখান থেকে বোঝাচ্ছে যে লিক, আমরা এক্সটার্নাল লিক। আবার নতুন একটা পাম্প লাগাই দিলে হয়ে গেল। এই পাম্পটা পানি যদি ইউজ করেন তাহলে এর লাইফ টাইম কিন্তু ম্যাক্সিমাম আপনি ইউজ করতে পারবেন 1.5 থেকে 2 বছর।
কিন্তু কুলেন্ট ইউজ করলে এটা 4 থেকে 4.5 বছর পর্যন্ত অনায়াসে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই জিনিসগুলো খুব ভালো থাকে। যেখানে সময় দেওয়ার কথা বললাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, রেডিয়েটর কুলিং ফ্যান। যদি লিখে থাকেন রেডিয়েটর কুলিং ফ্যানের আসলে কাজটা কি? রেডিয়েটরের কোর এবং ফিনস যথেষ্ট ইঞ্জিন থেকে আসা গরম তেলকে ঠান্ডা করার, কিন্তু যখন অ্যাক্সিলারেশন হাই, ওয়াটার পাম্পের আরপিএম অনেকটা বেশি হয়, এত দ্রুত রেডিয়েটরের মধ্যে গরম পানি ঢোকে এবং এত দ্রুত বের হয় যে এটা ঠান্ডা হওয়ারও সুযোগ পায় না। ওই সময়ে রেডিয়েটর কুলিং ফ্যান করে কি ইঞ্জিনের পারফরমেন্সটাকে বাড়ানোর জন্য তখন ওই রেডিয়েটরের সাপোর্টিং হিসেবে ও কুলেন্টকে ঠান্ডা করা দায়িত্ব। তাহলে কুলেন্ট দুইভাবে ঠান্ডা হয়, এক ফিন্সের মাধ্যমে ধীরে ধীরে ওঠানোর মতো, আরেকটা হচ্ছে বাতাস টেনে ওই বাতাসের সঙ্গে। তার মানে আমরা কিন্তু সরাসরি বলতে পারবো না যেটা ওয়াটার কুলিং সিস্টেম, এটা কম্বাইন কুলিং সিস্টেম, ওয়াটার এবং এয়ার। এবার লেখেন দেয়ার আর টু টাইপ অফ কুলিং ফ্যান। এক মেকানিক্যাল, ব্র্যাকেট দিয়ে আমরা ভিসকাস কথাটা লিখছি, মেকানিক্যাল আর ব্র্যাকেট দিয়ে লেখেন ভিসকাস। VISCUS। দুই নম্বর দেখো ইলেকট্রিক কুলিং ফ্যান। ইলেকট্রিক ইলেকট্রিক কুলিং ফ্যান। আচ্ছা, আগের গাড়িগুলোতে মেকানিক্যাল কুলিং ফ্যান ব্যবহার করা হতো, মেকানিক্যাল কুলিং ফ্যানের পরে আমরা ইলেকট্রিক কুলিং ফ্যানে শিফট হয়েছি। এই মেকানিক্যাল এবং ইলেকট্রিক কুলিং ফ্যানের মধ্যে আরেকটা ফ্যান ছিল মাঝখানে, যেটাকে বলা হয় ভিসকাস ফ্যান। আমি একটু তিনটা ফ্যান নিয়ে ছোট ছোট করে একটু ইনফরমেশন দেই, একটু বোঝার চেষ্টা করুন। প্রথমের দিকে গাড়িতে আমরা ব্যবহার করছিলাম মেকানিক্যাল কুলিং ফ্যান। এখন মেকানিক্যাল কুলিং ফ্যান কি করতেছে না, তো মেকানিক্যাল কুলিং ফ্যান দিয়েও যে কাজ হয়, ইলেকট্রিক কুলিং ফ্যান দিয়েও সেই কাজ হয়। তাহলে আমরা কেন মেকানিক্যাল বাদ দিলাম? কার মাথায় কিছু আসে? মেকানিক্যাল অটোমেটিক মেকানিক্যাল তো কন্টিনিউ করবে, সব সময় ঘুরবে। আর ইলেকট্রিকটা হচ্ছে যখন হাই ইলেকট্রনিক্স ব্যবহার করবে, ডিপেন্ডস অন সিচুয়েশন। এসইউ ঠিক আছে, কিছুটা কিন্তু আরো কিছু যোগ করতে হবে। আর আপনি কি বলেন স্যার, ইঞ্জিনের পারফরম্যান্স একটু ভালো হয় স্যার, যেহেতু কেন? লোডটা তো ফেলে লোডটা ফ্যানটা তো স্যার ফুল স্টার্ট পিরিয়ড হয় স্যার ঘুরবে। এখানে বিষয় হচ্ছে দুইটা, আমরা কেন মেকানিক্যাল থেকে ইলেকট্রিক আসছে দুইটা কারণে। এক, ইঞ্জিনের উপর লোড কমানোর জন্য। ইঞ্জিনের উপর লোড কেন? কারণ মেকানিক্যাল কুলিং ফ্যান বেল্ট দিয়ে চলে, আর সেই বেল্ট বলে ইঞ্জিনের পুলির সাথে। তাহলে ইঞ্জিনের পুলির সাথে যদি কানেক্ট থাকে, তার মানে ইঞ্জিনের পুলি থেকে শক্তি নেয়। তাহলে ইঞ্জিন থেকে শক্তি নিয়ে যদি ইঞ্জিনকে ঠান্ডা করে, আমার থেকে 100 টাকা নিলে আমাকে 70 টাকা দিয়ে মাথা সুতায় বলতে করে দিলাম। তাহলে এই হচ্ছে মেকানিক্যাল কুলিং ফ্যান বাদ দেওয়ার কারণ। আরেকটা কারণ হচ্ছে কোল্ড স্টার্ট পিরিয়ডটাকে কমানোর জন্য। এখানে আবার স্যার কোল্ড স্টার্ট পিরিয়ডের কি হিসাব একটু খেয়াল করেন তো। ইঞ্জিন, তার সামনে রেডিয়েটর, এবং কুলিং ফ্যানের লোকেশন কোথায়? রেডিয়েটরের সামনে ফ্রন্ট বাম্পারের পিছনে রেডিয়েটর, রেডিয়েটরের পিছনে থাকতেছে কুলিং ফ্যান, এবং তার পিছনে থাকতেছে ইঞ্জিন। আপনি দাঁড়াবেন এই জায়গায়, তাহলে আপনি এই জায়গায় দাঁড়াইলে আপনার সামনে থাকবে বাম্পার, বাম্পারের পরে থাকবে রেডিয়েটর, রেডিয়েটর পরে কুলিং ফ্যান, তারপর থাকতেছে ইঞ্জিন, এবং লাস্টে আছে ফায়ারওয়াল। এই যদি হিসাব হয়,
এখন এই ফ্যানের যে পুলিটা আছে, এই যে পুলিটা আছে, এই পুলিটা একটা বেল্ট দিয়ে কানেক্টেড থাকে ইঞ্জিনের মেইন পুলির সাথে। ডিজাইনের তো ডিস্টার্ব করবে না। বললাম যে এটা আমাদের টাইমিং বেল্ট দিয়ে করতেছে। প্রথম যে হিসাবটা সেটা হচ্ছে মেকানিক্যাল থেকে ইলেকট্রিকে আসার তো প্রথম কারণটা ক্লিয়ার যে হ্যাঁ আর ইলেকট্রিকে তো কোনো বেল্ট নাই, ইলেকট্রিকে তো চলে হচ্ছে আমাদের বিদ্যুৎ দিয়ে, তো ব্যাটারির উপর চাপ পড়তেছে, তাহলে ইঞ্জিন টোটালি ফ্রি, তার মানে ইঞ্জিনের কিছুটা লস আমরা কমাইতে পারছি। তাহলে ইঞ্জিনের লস কমায় লাভ কি? ইঞ্জিনের লস আপনি যত কমাইতে পারবেন এই শক্তিটা তত চাকায় যাবে এবং ইঞ্জিনের পারফরমেন্স যাবে। এই জন্যই কিন্তু ম্যানুফ্যাকচার কোম্পানিরা ধীরে ধীরে ইঞ্জিনের উপর লোড কমানোর জন্য মেকানিক্যাল পার্টের উপর আমরা প্রথমের দিকে ফুললি ডিপেন্ডেন্ট ছিলাম, মেকানিক্যাল পার্টগুলো ধীরে ধীরে সরাই আমরা ইলেকট্রিক পার্টের শিফট নিয়েছি এবং এখন ইলেকট্রিক পার্টগুলো সরাই ধীরে ধীরে ইলেকট্রনিক পার্টের উপর শিফট হচ্ছে। কারণ ইলেকট্রিক পার্টেও কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে ইলেকট্রিক পার্টে হিউজ পরিমাণ ওয়্যারিং এর প্রয়োজন। আর ওয়্যারিং মানে তার, আর তার মানে সেই ইঞ্জিনের উপরে লোড। এই ওয়্যারিং হার্নেস কমানোর জন্য এখন আমরা মেকানিক্যাল ইলেকট্রিক থেকে আমি ইলেকট্রনিক পার্টসের উপর শিফট হচ্ছি। যেখানে আগে মেকানিক্যাল একটা ট্রান্সমিশন গিয়ার বক্সের ওজন ছিল প্রায় 60 থেকে 70 কেজি, সেখানে এখন সিবিটি গিয়ার বক্সের একটা ওজন হয়ে গেছে 20 কেজি। তাহলে অনেকটা লোড কমাইছি। আগে আমাদের গাড়ি ছিল স্টিল বডি, শীটের, অ্যাক্সিডেন্ট হইলেও কিচ্ছু হইতো না, কিন্তু এখন হয়ে গেছে অ্যালুমিনিয়াম, অনেকটা পাতলা। তাহলে এই পাতলা হওয়ার কারণে গাড়ির ওজন কমছে, স্পিড বাড়ছে, কিন্তু দিন শেষে অ্যাক্সিডেন্ট হলে হিউজ পরিমাণে কিন্তু ক্ষতি হয়। তাহলে এই হচ্ছে হিসাব কথা। তাহলে আমরা ওখানে না যাই, এদিকে আসি। মেকানিক্যাল কুলিং ফ্যানের ইলেকট্রিকে শিফট করা ইঞ্জিনের লোড কমানো, এটা আমরা বলছি, কিন্তু আমরা একটু মিলাবো যে কেন কোল্ড স্টার্ট পিরিয়ডের ব্যাপারটা এখানে আসলো। আচ্ছা, ইঞ্জিন সকালবেলা স্টার্ট, সকালবেলা ওয়াটার পাম্প স্টার্ট, ওয়াটার পাম্প যদি স্টার্ট হয় তাহলে মেকানিক্যাল বেল্টের মাধ্যমে মেইন পুলির থেকে ফ্যানটাও ঘুরবে। তাহলে সকালবেলা আমার ওয়াটার পাম্প ঘুরতেছে কিন্তু কোনো কাজ লাগবে না, কারণ থার্মোস্ট্যাট ভালভ তো পানি যেতেই দিচ্ছে না। কিন্তু থার্মোস্ট্যাট ভালভ না যেতে দেয়, কুলিং ফ্যান তো চলতেছে, তাহলে কুলিং ফ্যান ঠিকই সামন থেকে বাতাস টানবে। সেই বাতাস যে টানবে, এই বাতাস কি রেডিয়েটরে কোনো গরম ঠান্ডার কোনো কিছু হবে? কারণ রেডিয়েটরে তো পানিই নাই স্যার, পানি নাই বললে না, পানি আছে কিন্তু গরম না, সবাই যাদের মতো স্থির। তাহলে এই বাতাসটা যখন এখান থেকে টানবে, এটা তো ধরলাম যে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাতাস, কিন্তু যখন টানবে সে কিন্তু আর 42 না, কমবে, স্পিড বাড়ার কারণে সে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ প্রেসার কমে গেছে, টেম্পারেচার কমে গেছে। এই 42 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাতাসকে যখন ফ্যান টেনে ইঞ্জিনের গায়ে দিচ্ছে, তখন হয়ে যাচ্ছে 18 ডিগ্রি এবং ইঞ্জিনের কোল্ড স্টার্ট পিরিয়ডে কিছুটা হলেও বাধা পাচ্ছে। কারণ তখন তো আমার ইঞ্জিন দ্রুত গরম করার প্রয়োজন, কিন্তু বাতাস এনেও ঠান্ডা করতেছে। ঠিক আছে, আপনি থার্মোস্ট্যাট বাল্ব লাগাইছেন, যার কারণে পানি আসতেছে না, কিন্তু বাতাস তো আসতেছে। পানি আর বাতাস, হ্যাঁ পানি আসলে হয়তো এই সময়টা 5 মিনিটে যাইতো, কিন্তু বাতাস আসলে তো 4 মিনিট হইলেও যায়, যেটা আপনার 2 মিনিটে শেষ হওয়ার কথা। তাহলে এক্সট্রা হলে 1-1.5 মিনিট 2 মিনিট বাড়ছে। এই সমস্যাটার থেকে আমরা মূলত কি আছে হ্যাঁ স্যার, সকালবেলা থার্মোস্ট্যাট ভাল্ব নয়তো পানি যেতে দিচ্ছে না, কিন্তু আমি কি বলে পাখাটাকে তার ঘোরানো বন্ধ করতে পারবো না। তাহলে এখানে আমাদের একই হিসেবে দুইটা, এক হচ্ছে ইঞ্জিনে যখন কোনো বাতাসের প্রয়োজন নাই তখন বাতাস দিচ্ছে, ইঞ্জিনে যখন কুলিং ফ্যানের কোনো প্রয়োজন নাই তখন ফ্যান ঘুরতেছে। ঘোরার কারণে একটা শক্তি নিচ্ছে, আরেকটা শক্তি নিয়েও আমাকে ঠান্ডা করতেছে, মানে দুটোই আমার লস। এখন কথা, তাহলে এই সলিউশনের উপায় হচ্ছে সকালবেলা যখন গাড়ি স্টার্ট করবো তখন বেলটাকে খুলে দিতে হবে এবং 4-5 মিনিট পরে আবার বেলটাকে পরাই দিতে হবে। এখন কথা, আপনি 4-5 মিনিট পরে পরাই দেবেন, কিন্তু আপনি কি শিওর 4 মিনিট পর বা 5 মিনিট পর আপনার অপারেটিং শুরু হয়েছে? এটা তো আগেও হইতে পারে, এটা তো কিছুক্ষণ পরে হইতে পারে, মানে স্পেসিফিক আপনি মেজারমেন্ট করতে পারবেন না। তার মানে এখন কথা, আমার কোল্ড স্টার্ট পিরিয়ড কখন শুরু এটা শুধু বুঝবে আমাদের গাড়িতে থাকা ইসিউ, কারণ কুলেন্ট টেম্পারেচার সেন্সর ওকে ডাটা দিচ্ছে, এটা আমার কোনো দায়িত্ব নেই। যার কারণে ইসিউ এর মতো ডিসিশন আমি নির্ভুল নিতে পারবো না। এই জন্য আমরা এখন মেকানিক্যাল কুলিং ফ্যান থেকে এটা টোটালি ইলেকট্রিক করছি। আর ইলেকট্রিক মানে এটা ইসিউ কন্ট্রোল করে। কারণ কি, প্রথমেই আমরা বলছিলাম যে গাড়িতে যত মোটর এবং সলিনয়েড ভালভ আছে সবই অ্যাকচুয়েটর, সব অ্যাকচুয়েটর যেটা ইসিউ এর কমান্ড অনুযায়ী কাজ করে। মেকানিক্যাল থেকে বাদ দেওয়ার কারণটা বুঝলাম, তাহলে স্যার ঠিক আছে, মেকানিক্যাল বুঝলাম যে কোল্ড স্টার্ট পিরিয়ডেও ঘুরতেছে, আবার ঠান্ডা বাতাস ইঞ্জিনে দিচ্ছে, তো এখান থেকে বাদে আমরা ইলেকট্রিকে যাবো। কিন্তু আপনি তো বললেন মাঝখানে আরেকটা ফ্যান ছিল ডিসকাস, এটা আবার কেমন কাজ করে একটু খেয়াল করেন।
জাতি তো আর একবারে সভ্য হয় না, আগে কিছুই পড়ছিলেন না, এরপর পাতা পড়া শিখছেন, তারপর না কাপড় চোপড়ে শিফট হয়েছেন। তো একবারে তো কিছু থেকে কাপড় চোপড়ে শিফট হতে পারতাম না। তো ধীরে ধীরে যেহেতু আমরা আপডেট বা আধুনিক হয়েছি, তখন ম্যানুফ্যাকচার কোম্পানি প্রথমেই ইলেকট্রিক কুলিং ফ্যানের ব্যাপারটা মাথায় আসে না। তখন ম্যানুফ্যাকচার কোম্পানি চিন্তা করলো, আচ্ছা আমার তো কুলিং ফ্যান সকালবেলা চলতেছে এবং ইঞ্জিনের সাথে হাই এক্সপ্লোশন বা হাই আরপিএম, তাহলে এটা কি করব? ওরা কিন্তু প্রথমে এটার কথা মাথায় ছিল না যে না এটা ইলেকট্রিকে শিফট করি, এটার কোনো প্ল্যানই ছিল না। তখন ওরা বললো আচ্ছা সকালবেলা তো আমি একে ঘোরানো বন্ধ করতে পারবো না, কিন্তু যদি এমন কোনো কিছু আমি ব্যবহার করি যে ওর আরপিএমটাকে কমাই দিতে পারবো, যেমন পুলি ঘুরবে 3000 আরপিএম এ কিন্তু পাকা ঘুরবে 700 আরপিএম, তাহলে কি অনেকটা স্পিড কমবে, আর স্পিড যত কমবে বাতাস তত কম দেবে, আর বাতাস যত কম দেবে আগে যেটা 4 মিনিটে যাইতো সেটা এখন 2 মিনিট বা 2.5 মিনিটে চলে আসতেছে। এই চিন্তা ভাবনা থেকে ওনারা কি করলো, আগে ছিল হচ্ছে এটা পুলি আর এটা ফ্যানের পুলি, দুইটা একদম নাট বোল্ট দিয়ে অ্যাটাচ করা, যার কারণে এ 10 বার ঘুরলে এও 10 বার ঘুরতো এবং ইঞ্জিনের আরপিএম এর সাথে সাথে ফ্যানটাও আমার হাই স্পিডে ঘোরা শুরু করবে। কিন্তু এরপর ম্যানুফ্যাকচার কোম্পানি কি করছে, দুইটা পুলিকে এক জায়গায় না দিয়ে দুইটাকে আলাদা করছে। আলাদা করার কারণে মাঝখানে যে গ্যাপ তৈরি হয়েছে না, এই গ্যাপের মধ্যে দিয়েছে লিকুইড, এবং এই লিকুইডের নাম হচ্ছে খেলাই দিল না কিছু, ওই যে পিছনের ডয়ারটা দেন, পিছনের নিচের ডয়ারটা এটার নাম দিয়েছি আমরা সিলিকন অয়েল। এখন কথা, দুনিয়াতে এত তেল থাকে, সিলিকন তেল থাকে কেন না? সিলিকন অয়েলের একটা ধর্ম আছে, যেমন মোম পাচ্ছিলাম না আমরা, মোম এক টাইম কখনো লিকুইড কখনো সলিড, এই সিলিকন অয়েলটাও ঠিক এইরকম একটা জিনিস, কিন্তু সিলিকন অয়েলটা মোমের বিপরীত। সিলিকন অয়েল যখন ঠান্ডা থাকে তখন থাকে লিকুইড, এটাকে যত আপনি গরম করবেন তত ধীরে ধীরে সলিড হয়ে যাবে। এখন কথা, এতে কি হইল? এটা আমার ইঞ্জিনের পুলির সাথে আমার ফ্যানের পাখাটা ঘুরতেছে, আর এটা হচ্ছে ইঞ্জিনের পুলির সাথে কানেক্টেড পুলিটা, আর এটা ফ্যানের সাথে কানেক্টেড। তার মানে এ ঘুরলে ফ্যান ঘুরবে আর ইঞ্জিন ঘুরলে এ ঘুরবে। এখন এ যখন ঘুরতেছে ইঞ্জিনের সাথে, তখন এ কি সরাসরি একে ঘুরাইতে পারবে? এরা প্রথমে কি করবে, ওই যে ভিতরে থাকা লিকুইডটাকে ঘুরাবে, লিকুইডটাকে ঘুরাবে। এখন কথা, আমরা যখন বালতির মধ্যে পানি নেই, হাফ বালতি পানি নিয়ে হাত দিয়ে ঘোরাচ্ছি, আপনার হাত দেখবেন যত স্পিডে ঘুরে পানি কিন্তু ওই আরপিএম এ ঘোরে, পানির আরপিএম কিন্তু একটু হলেও স্লো হয়। এটা পরীক্ষা করতে পারেন যে হাত ঘোরাবেন, হাত যদি 10 বার করেন দেখবেন যে আপনার ঘোরার কিছুক্ষণ পর পানির ঘোরা শুরু হয়েছে। তার মানে আমি যদি 10 বার ঘুরাই, পানি ঘুরবে 6 বার 7 বার। এবার দেখেন তো, ইঞ্জিন যখন 10 বার ঘুরতেছে, তাহলে ইঞ্জিনের সাথে যে পুলি আছে ও 10 বার ঘুরবে, কিন্তু এই পুলি যেহেতু ডিরেক্ট আমার ফ্যানকে ঘুরাইতে পারতেছে না, তখন এই পুলি আর এই পুলির মাঝখানে যে সিলিকন অয়েলটা আছে সেটা কি করতেছে, এই 10 বার ঘুরলে ও 7 বার ঘুরবে অয়েলটা, কারণ অয়েলে আগে একটা ঘূর্ণায়ন মোশন তৈরি হবে, তারপর না অয়েলটা ঘোরা শুরু করবে, এবং সেই মোশনে এই ফ্যানের পাখাটা ঘুরবে। তাহলে এখানে যত ডিসটেন্স বাড়বে তত লস হবে না। এ যদি 10 বার ঘুরে, ও ঘুরবে 7 বার, ও 7 বার ঘুরবে, এ ঘুরবে 5 বার। তার মানে আমার ইঞ্জিন এট এ টাইমে 5000 আরপিএম এ চললেও এ ঘুরতেছে 2000 আরপিএম। তাহলে আমি কি একটু হলে স্পিড কমাইতে পারছি? সেটাকে একটু পরে দেখাবো আরো ভালোভাবে, টেনশন করার কারণ নাই। এখন ইঞ্জিন যত ঘুরতেছে, পুলি যত ঘুরতেছে, ভিতরে লিকুইডটা তত বেশি রোটেশন, আর যত রোটেশন হচ্ছে তত ধীরে ধীরে ঘর্ষণের কারণে এটা আস্তে আস্তে হিট, এবং হিট থেকে আস্তে আস্তে সলিড, এক পর্যায়ে একদম সুপার গ্লুর মতো যখন শক্ত হয়ে যায়, তখন দুইটা জিনিসকেও একদম একসাথে কানেক্ট করে দেয়। এখন কথা, কানেক্ট করে দেয় না, ও মূলত সলিড হয়ে দুইটাকে এইভাবেই কানেক্ট রাখে, যার কারণে দুইজন আবার একই সমান করে। এখন কথা স্যার, আপনি তো বললেন যে ওর মাঝখানে যে লিকুইডটা আছে, এই লিকুইডটা কোনো এক সময় গিয়ে সলিড হয়ে যাবে, এটা কখন হবে স্যার? ঠিক আপনার অপারেটিং টেম্পারেচার যখন শুরু হবে। এটা ম্যানুফ্যাকচার কোম্পানি ক্যালকুলেশন করে আপনাকে সাজেস্ট করছে যে এটা আপনি এতটুকু দিবেন, এটা এই টেম্পারেচারে গিয়ে একদম ফুল আরপিএম এ ঘোরা শুরু করবে। তার মানে আপনি মেকানিক্যাল আর ভিসকাস কিভাবে চিনবেন? মেকানিক্যাল আর ভিসকাস দুটাই বেল্ট দিয়ে চলবে, কিন্তু একজন ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে হাই আরপিএম এ ঘুরবে, আর একজন একটু হইলেও স্লো আরপিএম এ ঘুরবে, কোনো একটা সময় গিয়ে ওর আরপিএম টা হাই করে যাবে। বুঝতে পারছেন? এই তথ্যটা জানতেন? তার মানে এখন যদি আমি আপনাকে একটা ইনফরমেশন দেই, আমাদের যত গাড়িতে মেকানিক্যাল কুলিং ফ্যান আছে, এগুলো আসলে মেকানিক্যাল না, এটা মেকানিক্যালের রিস্ক আছে। আর ফুল মেকানিক্যাল কুলিং ফ্যান আপনি কোথাও পাবেন না।
কারণ মেকানিক্যাল কুলিং ফ্যানের পার্ট চলে গেছে প্রায় 1950-60 দিক থেকে। এরপর আমরা ভিসকাসে শিফট হয়েছি, দেন এখন 90-95 পর থেকে আমরা সব ইলেকট্রিকে চলে আসছি। এই জেনারেটরগুলো আছে না, ওটার মধ্যে জেনারেটরগুলো বসায় সব মিডিয়াম সাইজের, ওগুলাতে হচ্ছে মেকানিক্যাল পুলি ইউজ করে। ফুল মেকানিক্যাল। এখন জেনারেটর তার ইঞ্জিনের মতো, আমার ইঞ্জিন যে পরিমাণ আউটপুট দেবে জেনারেটর তার এত আউটপুট দেয়। ঠিক কুলিং ফ্যান কাজ করে। স্যার কিভাবে বলতে, ইসিইউ কে বলবে, ইসিইউ চলবে। এখন কথা ইসিইউ যে বলবে, এই কথাটার যে ব্যাপারটা, এইটা আসলে আসে কিভাবে? আপনারা আমাকে 10টা মিনিট সময় দেবেন, কোনো কথা বলবেন না। আমি আপনাকে খুব সুন্দরভাবে ইলেকট্রিক কুলিং ফ্যানের ওভারঅল ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝানোর চেষ্টা করবো। এবং এখান থেকে বের হয়ে আপনারা ইলেকট্রিক কুলিং ফ্যান গাড়িতে কিভাবে ওয়্যারিং কানেকশন দিতে হয় পারবেন। কারো আইডিয়া আছে কিভাবে ইলেকট্রিক কুলিং ফ্যান কানেক্ট করতে হয়? স্যার রিলের মাধ্যমে রিলের মাধ্যমে এটা পারেন? এখানে সেন্সর থাকবে ইয়াতে, এই কুলিং চেম্বারে। কুলিং চেম্বারে সেন্সর থেকে ইসিও হচ্ছে সিগন্যাল নিয়ে তারপর হচ্ছে ইসিও হচ্ছে একটা রিলেকে অপারেট করবে। রিলে কানেকশন জানা আছে? কোথায় কিসের কানেকশন? রিলেতে অপারেট করবে, এটা মোটামুটি 90% লোক জানে। রিলে হচ্ছে ওই রিলেতে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে আসলে কোন পয়েন্টে কি লাগবে এটা হচ্ছে মেজারেশন। স্যার জানেন? 30-35 কি জানি স্যার। আচ্ছা, আমার একটু সময় দেন। ইলেকট্রিক কুলিং ফ্যান আলোচনা করতে গেলে আপনাকে প্রথমে রিলে নিয়ে একটু ধারণা নিতে হবে। রিলে সম্পর্কে কোনো আইডিয়া আছে? যেমন এগুলো এক একটাকে আমরা রিলে বলি। আমাদের গাড়িতে থাকে ফিউজ বক্স এবং রিলে। একটু কষ্ট করে যদি পিছন থেকে আমাকে ওই ওয়্যারিং এর তারগুলো দিতেন তাহলে আপনাদের দেখা যেত। ওটা কিন্তু সম্পূর্ণ সেট।